নির্বাচন বানচালের চেষ্টা হলে অন্তর্বর্তী সরকারকে দায় নিতে হবে বলছে বিএনপি। জন্মদিনে খালেদা জিয়াকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে কড়া নিরাপত্তা শ্রদ্ধা জানাতে এসে জনতার তোপের মুখে অনেকেই ৬ জনকে আটক করেছে পুলিশ। উৎসব মুখর ভোট আয়োজনে প্রস্তুত সরকার, জানালেন ধর্ম উপদেষ্টা। কোনো শক্তি নির্বাচন বিলম্বিত করতে পারবে না বললেন প্রেস সচিব। যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন স্থান থেকে পাথর উদ্ধার, ফিরিয়ে নেওয়া হচ্ছে সিলেটের ভোলাগঞ্জে। দায়ীদের বিচার চান স্থানীয়রা। ফারাক্কার পানিতে প্লাবিত উত্তরের নিম্নাঞ্চল, আতঙ্কিত নদীপাড়ে মানুষ, ব্যাহত পাটুরিয়া দৌলতদিয়া রুটের ফেরি চলাচল। আবারও অস্থির নিত্যপণ্যের বাজার, বেড়েছে চাল, পেঁয়াজ, ডিমের দাম। ৬০ টাকার নিচে মিলছে না কোনো সবজি। এবং ইউক্রেন নিয়ে আলোচনায় আলাস্কায় মুখোমুখি হচ্ছেন ট্রাম্প পুতিন। সারা বিশ্বের দৃষ্টি বৈঠকের দিকে, ভূখণ্ড রক্ষায় দুশ্চিন্তা জেলেনস্কি। আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। নির্বাচন বানচালে নানান ফাঁদ পাতা হচ্ছে বলে মনে করছে বিএনপি। নেতারা বলছেন ভোটের ফল গণনার আগ পর্যন্ত সংশয় রয়েছে। কারো পাতা ফাঁদে পা না দেওয়ার জন্য নেতাকর্মীদের সতর্ক করেন তারা। জনগণ ভীত সন্ত্রস্ত হয়ে এমন কার্যক্রম থেকেও নেতাকর্মীদের বিরত থাকার আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার। এতে যোগ দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা ৭১-এর স্বাধীনতা বিরোধী ছিল তারা নির্বাচন বানচাল করতে চাইলে তার দায় সরকারকে নিতে হবে। ৫ই আগস্টের পর আবার যেই কথাগুলো দলের নেতাকর্মী জনগণের জন্য বলেছেন, সেই কথাগুলো যেন আল্লাহ পাক জনগণের ভোটে সরকার গঠন করে এই কথাগুলো পালন করতে পারে। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিলের। এতে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা। এ সময় নেতাকর্মীরা মনে করিয়ে দেন গণতন্ত্র প্রতিষ্ঠায় বেগম জিয়ার আত্মত্যাগের কথা। দাবি জানান ফ্যাসিস্ট সরকারের আমলে খালেদা জিয়াকে যারা নির্যাতন করেছিল তাদের বিচারের। দেশনেত্রী বেগম খালেদার জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। আগামী দিনে খালেদা জিয়ার হাত ধরেই গণতন্ত্রের উত্তরণ হবে, যার হাল ধরবেন তারেক রহমান বলে প্রত্যাশা নজরুল ইসলাম খানের। ৫ সালের পরিবর্তে গণতন্ত্র এনেছিলেন জিয়াউর রহমান। সামরিক স্বৈর শাসনের গরস্থানে গণতন্ত্র রচনা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আর এই ফাঁসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন আবার জনাব তারেক রহমান। আর গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ২৪-এর অভ্যুত্থানের পরে সুযোগ তৈরি হলেও গণতন্ত্র এখনো হাতের নাগালের বাইরে। এই নির্বাচন সম্পন্ন হওয়া, ভোটের গণনা, ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে। নির্বাচন হবে তো, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। এই সময় সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবার প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ। বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার নেত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং দেশের স্বার্থে আজীবন আপোষহীন, গৃহবধূ থেকে দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশি সংগ্রামী নেত্রী, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন মহিয়সী খালেদা জিয়ার জন্মদিনের আদ্যপ্রান্ত জানাচ্ছেন ফখরুল ইসলাম। খালেদা জিয়া দেশ নেত্রী, জীবনের ৪৩ বছর ধরে লড়াই করে চলেছেন সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ায়। দেশ ও গণতন্ত্রের জন্য হারিয়েছেন স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, হারিয়েছেন ছোট সন্তান আরাফাত রহমান কোকোকেও। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। মা, মাটি ও মানুষের খালেদা জিয়া। দেশের বাইরে কোনো ঠিকানা নেই, দেশের চরম দুর্দিনেও ছেড়ে যাননি দেশ ও মানুষকে। সবসময় চাইতেন জনগণের সরকার। গণতন্ত্রের জন্য কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নিষ্ঠুর নির্মমতা সয়েছেন বছরের পর বছর। স্বৈরাচার সরকার বছরের পর বছর আটকে রেখেছিলেন গৃহবন্দী করে, তবুও দমেননি, হাঁটতে দেননি বাংলাদেশকে।
1945 সালের 15ই আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদের ঝান্ডাধারী মহান নেত্রী খালেদা জিয়া। তার স্বামী দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, সমৃদ্ধ বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই পুত্র, তৃণমূল রাজনীতির প্রবক্তা, তরুণ জাগরণের আইডল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কোন অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। তিনি আলোকবর্তিকা, তার কণ্ঠে জাগরণ তোলে, রক্তে তোলে ঝড়। তিনি যেখানে যান ঢল নামে লাখো কোটি গণতন্ত্রকামী জনতার, যেন হ্যামিলনের বাঁশিওয়ালা। 3 বার দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন দেশকে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতিতে এগিয়ে নিয়ে গেছেন সমৃদ্ধির পথে। এক করেছেন বহু মত ও পথের মানুষকে। আমার কিছু চাই না, আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে চাই। তিনি হারেননি জীবনের কোনো নির্বাচনে, তাকে হারতে দেননি গণতন্ত্রকামী মানুষ। তাই তো তিনি ভূষিত গণতন্ত্রের মাতা হিসেবে। গৃহবধূ থেকে কণ্টকাকীর্ণ রাজপথ জয় করে তিনি আজ গণতন্ত্রকামী বাঙালির মহান নেত্রী খালেদা জিয়া। রাজনীতির স্বচ্ছ মহানায়ক, গণতন্ত্রের অতন্দ্র প্রহরী মহান নেত্রীর জন্মদিনে নিরন্তর শুভেচ্ছা। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। বিএনপির গুলশান কার্যালয়ে দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিন উপলক্ষে শুক্রবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায় সহ বিভিন্ন সিনিয়র নেতাকর্মীরা। এ সময় খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আয়ু কামনা করা হয়। দেশ ও জাতির মঙ্গলে বিএনপি যেন সবসময় কাজ করে যেতে পারে, সেজন্য দোয়া করা হয়। এদিকে সারা দেশে নানা আয়োজনে উদযাপন হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন। চট্টগ্রাম, ময়মনসিংহ, বরিশাল, খুলনা এবং বগুড়া সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন হয় দোয়া এবং মিলাদ মাহফিলের। খালেদা জিয়ার সুস্থতা এবং দীর্ঘ আয়ু কামনা করা হয় মোনাজাতে। সহকর্মীদের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আপন অপু। নানা আয়োজনে সারা দেশে উদযাপন হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিন। শুক্রবার দুপুরে ময়মনসিংহে কোরআনখানি ও দোয়া মাহফিল হয়। শিকারীকান্দা মাদ্রাসায় দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে এই আয়োজন শেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাস স্ট্যান্ড এলাকায় উপজেলা যুবদলের আয়োজনে হয় দোয়া মাহফিল ও যুব সমাবেশ। দুপুরে বরিশালের সদর রোডের দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে করা হয় মোনাজাত। মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপি। অংশ নেন সর্বস্তরের নেতাকর্মী। খুলনা বিএনপির আয়োজনেও বেগম জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়। বগুড়ায় খালেদা জিয়ার জন্মদিনে হয় আলোচনা ও বিশেষ প্রার্থনা। আয়োজন করে জেলা পূজা উদযাপন পরিষদ। যে বিগত 16 বছর এই হাসিনা সরকার, এই হায়না সরকারের নেতৃত্বে বাংলাদেশে কোথাও যদি কোনো এই অনুষ্ঠান না হয়ে থাকে, আমাদের বগুড়া এই আশ্রমে হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 81তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফুলের তোড়া পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ফুলের তোড়া পৌঁছে দেন তার একান্ত সচিব সজীব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম। ফুলের তোড়া গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। এ সময় চেয়ারপারসনের কার্যালয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম শাহাদাত বার্ষিকী। 1975 সালের এই দিনে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। সে রাতে 26 জনকে নৃশংসভাবে হত্যা করা হলেও শেখ মুজিবের 2 কন্যা শেখ হাসিনা এবং শেখ রেহানা তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান।
1996 সালে আওয়ামী লীগ সরকার 15ই আগস্ট রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। 2001 সালে বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার তা বাতিল করে। তবে 2007 সালে তত্ত্বাবধায়ক সরকার আবারও 15ই আগস্টকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। 2024 সালে অন্তর্বর্তী সরকার 15ই আগস্টের জাতীয় শোক দিবস এবং সরকারি ছুটি বাতিল ঘোষণা করে। কড়া নিরাপত্তায় ঘেরা রয়েছে ধানমন্ডি 32 নম্বর। সকাল থেকে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও শ্রদ্ধা জানাতে এসে জনতার তোপের মুখে পড়েন অনেকেই। মারধর করা হয়েছে কয়েকজনকে। গতকাল রাত থেকে এখন পর্যন্ত 6 জনকে আটক করেছে পুলিশ। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট, জানাচ্ছেন আলী আকাশ আকাশ। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে এসে জনতার তোপের মুখে পড়েন নারী, রিকশা চালক সহ বেশ কয়েকজন। বাকবিতণ্ডার পর অনেককে চলে যেতে দেয়া হলেও কয়েকজনকে মারধর করেছে উপস্থিত বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত থেকে 6 জনকে আটক করেছে পুলিশ। দিনটিকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য তৎপর রয়েছে বলে জানান উপস্থিত জনতা। এদিকে জনসমাগম সীমিত রাখতে সড়কের দুপাশে ব্যারিকেড দিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সার্বিক দিক বিবেচনায় কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে বলে জানান পুলিশ। রুটিনকার যে নিরাপত্তা ব্যবস্থা সেটাই নেওয়া হয়েছে, আর আমাদের হয়তোবা কিছু বাড়তি ফোর্স আমরা মোতায়েন করছি। এটাই না, এখনো ওই ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ আমাদের কাছে নাই। আলী আকাশ আকাশ, দেশ টিভি, ঢাকা। দর্শক, রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে রয়েছেন আমাদের সহকর্মী সাদ আহমেদ, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সাদ, ধানমন্ডি 32 নম্বরের বর্তমান পরিস্থিতি এখন কেমন? বর্তমান পরিস্থিতি যদি ধানমন্ডি 32-এর আমি একটু বলতে চাই, যেমনটি দেখতে পাচ্ছেন আমার পেছনেই চলছে হিন্দি গান এবং উৎসুক জনতা কিন্তু সেগুলো দাঁড়িয়ে দেখছে এবং আরেক পাশে কিন্তু অবস্থান করছে পুলিশ। সব মিলিয়ে বলা যায় যে কোনো ধরনের অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই কিন্তু ধানমন্ডি 32-এর আজকে সারাদিন পার হয়েছে এবং এখনও কিন্তু এখানে যারা অবস্থান করছেন তারা কিন্তু উৎসুক জনতা, অর্থাৎ তারা কিন্তু এখানে এসছেন, কেউ দেখতে এসছেন, কেউ পরিস্থিতি কি সেটি জানতে এসছেন। এরকমই কিন্তু আমরা তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি। তবে বিকেলের দিকে কিছুটা নিরাপত্তার জোরদার করা হলো, এখন কিন্তু বলা যায় সেটি শিথিল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পুলিশ কিন্তু এখন ব্যারিকেডের ভিতরে কিন্তু অবস্থান করছে। বিকেলের দিকে কিন্তু তারা ব্যারিকেডের যে সামনের অংশটুকু সেখানে কিন্তু তারা অবস্থান করছিল এবং অনেকেই কিন্তু সেখান থেকে সরিয়ে দিচ্ছিল। অর্থাৎ তারা যেটি বলছেন যে নিরাপত্তার স্বার্থে কিন্তু তারা তাদের নিরাপত্তা জোরদার করেছে। যে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই কিন্তু গতকাল বৃহস্পতিবার রাত থেকেই কিন্তু নিরাপত্তার ধানমন্ডি 32 অর্থাৎ বঙ্গবন্ধু যে বাসভবন সেখানে কিন্তু নিরাপত্তা জোরদার করে পুলিশ। তবে আজ সারাদিনে কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। আমরা এখানে যেটি দেখতে পেরেছি, সকাল থেকে এখানে এসে আমরা যা দেখেছি যে সকালে কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মী আসলেও তাদেরকে কিন্তু ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। সেই সঙ্গে একজন রিকশাওয়ালা কিন্তু ফুল নিয়ে এসেছিলেন যে বঙ্গবন্ধু যে বাসভবন সেখানে তিনি কিন্তু প্রবেশ করতে চেয়েছিলেন, কিন্তু তাকে কিন্তু যেতে দেওয়া হয়নি। পুলিশ যেটি বলছেন যে নিরাপত্তার স্বার্থেই, অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না হয় এবং জনগণের জানমালের নিরাপত্তার লক্ষ্যেই কিন্তু তারা এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না। তো এখন যেটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উৎসুক জনতা কিন্তু দাঁড়িয়ে এখানকার যে হিন্দি গান চলছে সেগুলো কিন্তু উপভোগ করছেন, আরেক পাশে কিন্তু পুলিশ অবস্থান করছেন। আমি যদি একটু কথা বলতে চাই যে আচ্ছা, আজকে কখন এসেছেন এবং পরিস্থিতি কেমন দেখছেন? পরিস্থিতি খুবই সুন্দর। এমন চেতনাকে আমরা চেয়েছিলাম, চেতনায় শুধু গান বাজবে, অথচ 2 বছর আগে কি হয়েছিল, সবাই কি দুঃখে, সবার কি কান্না। আপনি হাসতে চাইলেও হাসতে পারবেন না, আপনাকে কাঁদতে হবে। কেন কাঁদতে হবে? কারণ আমরা চেতনার অন্তর্ভুক্ত ছিলাম। আমরা মূলত এসেছি আসলে তখনকার চেতনা আর এখনকার চেতনা দেখার জন্য। যাক, ভালোই লাগছে। একটু আগে মিষ্টি খেলাম, মনটা আরো বেশি ভালো লাগতেছে। তো যেমনটি শুনতে পাচ্ছিলেন, তারা কিন্তু এক ধরনের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তারা কিন্তু এখানে যে গান বাজছে সেটি কিন্তু উপভোগ করছেন। তো এই ছিল ধানমন্ডি 32 থেকে আমার কাছে সর্বশেষ। সাত, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আমাদের সহকর্মী সাদ আহমেদ ধানমন্ডি 32 নম্বরের বর্তমান পরিস্থিতি জানাচ্ছিলেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। শুক্রবার দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউয়ের ঘর এলাকায় অদ্বৈতাচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন এবং মতবিনিময় শেষে একথা বলেন তিনি। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার জাতীয় নির্বাচনে একটি রোডম্যাপ ঘোষণা করেছে। নির্বাচন কমিশন সে অনুযায়ী কাজ করছে। ফেব্রুয়ারিতে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব বাহিনী প্রস্তুতি সম্পন্ন করেছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, সরকার নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করেছেন এবং ইলেকশন কমিশন ওই রোড ম্যাপ অনুযায়ী বাকি কাজগুলো সম্পূর্ণ করবে। তো আমরা আশাবাদী, ইতিমধ্যে পুলিশের ট্রেনিং, সেনাবাহিনীর কতজন লোক থাকবে, পুলিশের বিন্যাস, এগুলো কাজ শুরু হয়েছে পূর্ণোদ্যমে। তো আমাদের প্রত্যাশা, আমরা ঘোষিত সময়ে তারিখে আমরা জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারব। আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে, এমন কোনো শক্তি নেই নির্বাচনকে বিলম্বিত করতে পারে, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার মাগুরায় শহীদ রাব্বি এবং শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। প্রেস সচিব আরো বলেন, পুরো জাতি এখন নির্বাচনের জন্য প্রস্তুত। নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে সরকারি সংস্থাগুলো সম্মিলিতভাবে প্রস্তুতি নিচ্ছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ডিসেম্বর মাসেই তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। এই বর্ষা মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনে হাওয়া লেগে যাবে বলেও আশা করেন তিনি। বর্ষাটা শেষ হবে আর দেখবেন যে পাড়ায় মহল্লায় নির্বাচনের আমেজ নেমে এসছে। যারা যারা প্রসপেক্টিভ ক্যান্ডিডেট তারা দুয়ারে দুয়ারে যাবেন ভোটের জন্য। ভোটের একটা পাড়ায় পাড়ায় আপনি দেখবেন যে তারা তাদের নির্বাচনী অফিসগুলো করছেন এবং এইটার আমেজটা সব জায়গায় আসবে। যখনই আমেজটা সব জায়গায় আসবে, আমরা নিশ্চিত যে পুরো জাতি তখন মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে সেই সন্দেহটুকু চলে যাবে। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং রোজার আগে হবে। শেখ মুজিবুর রহমান জাতির পিতা নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এই কথা জানান। তবে মুক্তিযুদ্ধে মুজিবের অবদান এবং ত্যাগকে স্বীকার করেন তিনি। বলেন, শেখ মুজিবের শাসনামলে বাংলাদেশ ভারতের একটি করদ রাষ্ট্রে পরিণত করেছিল। 1972 সালে জনবিরোধী সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল, লুটপাট, রাজনৈতিক হত্যাকাণ্ড এবং একদলীয় বাকশালে স্বৈরতন্ত্রের ভিত্তি স্থাপন করা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে চতুর্থ দিনে মনোনয়ন সংগ্রহ করেছেন মাত্র একজন। তিনি সদস্য পদে মনোনয়নপত্র নিয়েছেন। শুক্রবার বিকেলে নবাব আলী চৌধুরী সিনেট ভবনের 3য় তলায় চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন এই তথ্য জানান। তিনি বলেন, শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করেছে একজন আর একজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখন পর্যন্ত মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে 43 জন। এর মধ্যে ভিপি পদে 10 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 2 জন, সম্পাদক পদে 18 জন এবং সদস্য পদে 13 জন মনোনয়ন নিয়েছেন। আমরা যথারীতি 10টা থেকে আমাদের অফিস খুলেছি। আমরা এই 4টা পর্যন্ত বসেছিলাম। এর মাঝে একজন ছাত্র মনোনয়নপত্র সংগ্রহ করেছে, আরেকজন ছাত্র মনোনয়নপত্র জমা দিয়েছে। আর যেই ছাত্র সংগ্রহ করেছে সে সদস্য পদে নিয়েছে, আর জমাটা সে যেটা সদস্য অথবা যেটা সেটা জিজ্ঞাসা করা হয়নি আর কি। হ্যাঁ, আর হলগুলো থেকে আমরা সেরকম কোনো মেসেজ আজকে পাইনি। সেখানে হয়তো অল্প স্বল্প হয়তো সংগ্রহ করেছে। এখন পর্যন্ত মোট 43 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে।
ধলাই নদী থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে সিলেট জেলা প্রশাসন। মহাসড়কে তল্লাশি, অবৈধ ক্রাশারে অভিযান সহ লুটের পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজের নিচ থেকে বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করে র্যাব। সহকর্মীদের পাঠানো তথ্য এবং চিত্রে জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। সিলেটের সাদা পাথরে লুটকৃত পাথর উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। মহাসড়কে তল্লাশি, অবৈধ ক্রাশারে অভিযান সহ লুটের পাথর উদ্ধারে তৎপর যৌথ বাহিনী। প্রশাসন জানায়, সিলেট সহ দেশের বিভিন্ন এলাকা থেকে প্রায় 90,000 ঘনফুট পাথর এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এসব পাথর ধলাই নদীতে প্রতিস্থাপনের কাজ চলছে। এর আগে বৃহস্পতিবার বিকেলে সিলেটের জেলা প্রশাসক সাদা পাথর পরিদর্শনে গিয়ে জানান, আগামী রোববার জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ক্ষয়ক্ষতি সম্পর্কে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে। এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, জব্দকৃত পাথর সাদা পাথরের নিকটবর্তী একটি বাংকারের মধ্যে রাখা হয়েছে। সেখান থেকে পাথর প্রতিস্থাপনের কাজ চলছে। এদিকে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর কাঁচপুর ব্রিজের নিচ থেকে সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধার করেছে র্যাব। সাদা খনিজ পাথর উদ্ধারে ঢাকা জেলার ডেমরার সারুলিয়ায় র্যাব, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চলমান রয়েছে। র্যাব জানায়, অবৈধভাবে উত্তোলন করে সাদা পাথর স্থানীয় দয়ার বাজার, কলাবাড়ি ও ভোলাগঞ্জ 10 নং ঘাটে কালেকশন করে বিভিন্ন ক্রাশার মেশিনে পাঠানো হয়েছে। আনুমানিক 40,000 ঘনফুট আস্ত ও ক্রাশড পাথর উদ্ধার করা সম্ভব হবে বলে ধারণা করছে র্যাব। 7টা গদিতে এই পাথরের সন্ধান আমরা পেয়েছি এবং বিপুল পরিমাণ পাথর। বাট এই যে সাদা পাথরগুলো এরা একেবারে মেশিনের সাথে আনলোড করছে, একদিকে আনলোড করছে আর একদিকে ক্রাশ করছে। তারা প্রায় নট লেস দ্যান 40,000 কিউবিক পাথরের কম না, আনুমানিক বলছি আমি এটা। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীতে বেড়েছে সব ধরনের সবজির দাম। 15 দিনে ব্যবধানে সবজির দাম বেড়েছে দ্বিগুণ। পেঁয়াজ এবং আদার দাম বাড়ার পাশাপাশি চাল বিক্রি হচ্ছে বাড়তি দামে, মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে মুরগির মাংসের দাম। এইচ মেলের রিপোর্ট। রাজধানী কারওয়ান বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। দামের উত্তাপে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বাজার। 15 দিন আগে যে সবজি 40 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হয়, তা এখন বিক্রি হচ্ছে 60 থেকে 150 টাকা। বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ কম, দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্রেতা বিক্রেতার মধ্যে তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। যেখান থেকে আসে ওখানেই মনে করেন এই সব কিছু ডুবে গেছে কাঁচামাল, তো এই সব দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ, কৃষকেরা। এই কারণে আসলে দামটা একটু বেশি। আমরা মাল যখন কিনতে যাই, পাইকাররা বলতেছে খেতে বলে পানি, মনে করেন বন্যা বলে, খেতে বলে মনে করেন মালই নাই। অন হইতে পারে এটা একটা সিন্ডিকেট, মাল আছে, মাল না থাকলে কোথায়। প্রতিটা জিনিসের দাম 80 টাকা 100 টাকার নিচে নাই। এই যে ডবল হয়ে গেল, মানে আমরা যারা সাধারণ জনগণ আছি, আমরা কিনি, এই হঠাৎ করে বেড়ে গেলে আমাদের ইনকামের সাথে একটু সামঞ্জস্যহীন হয়ে পড়ে। দামের দাপটে দিশেহারা ক্রেতারা, দামে না বিশ্বাস থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। এই যারা নাকি আড়তদার মজুদ করে, এগুলা খুঁজে বের করতে হবে। পরিমাণ কম খাইতে হয়, কারণ আমাদের ইনকাম তো বাড়ে না, কিন্তু খরচ বাড়ছে। মানুষের আয় নেই তো কি কিনবে, মানুষ খাইতে পারে না। যারা মিডিল ক্লাস তারা কোনো রকম চলতেছে। পেঁয়াজ ও আদার দামের পাশাপাশি বেড়েছে আলুর দাম। অন্য মশলার দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে এলাচির। পেঁয়াজ বর্তমানে 80 টাকা বেচতেছি, আর সামনের সপ্তাহ আসলাম না 60-65 টাকা বেচছি। এদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মাছ ও মুরগির মাংসের দাম বিক্রি হচ্ছে চড়া দামে। 1 কেজি সাইজগুলা এগুলা বিক্রি করতেছি 2250-2300 টাকা কেজি। এগুলা ভালো মাছ। আর যেগুলা সাগরের মাছ, এগুলা আপনার দাম কম। নদীর মাছগুলা একটু দাম বেশি। 1 মাস আগে বৃদ্ধি পাওয়া চাল বিক্রি হচ্ছে আগের দামেই। ভারসাম্যহীন বাজার নিয়ন্ত্রণ রাখতে বাজারে সিন্ডিকেট ভাঙার পাশাপাশি সরকারের মনিটরিং চাই সাধারণ ক্রেতারা। এইচ মেল, দেশ টিভি, ঢাকা। ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেয়ায় উজানের ঢলে প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। টানা 12 দিনের বেশি সময় পানিবন্দী থাকায় ক্ষতির সম্মুখীন চরাঞ্চলের বাসিন্দারা।
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ায় আতঙ্কিত নদীপাড়ে মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় দ্রুতই কমবে পানি। এদিকে পদ্মা নদীতে পানি বেড়ে পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শামীম হোসেন। একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে ফারাকাবাদ খুলে দেয় উজানের ঢল। এতে পদ্মা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। বন্ধ হয়ে গেছে অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান। পানির নিচে তলিয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল। দুর্গত এলাকায় খাবার সংকট দেখা দিলেও ত্রাণ না পৌঁছানোর অভিযোগ ভুক্তভোগীদের। বন্যার জন্য আমরা স্কুল যেতে পারছি না, ভালো করে খেতে পারছি না। পর্যন্ত কোনো লোক আসেনি আমাদের সহযোগিতা করে না, আমরা অন্যর কাছে হাত পাতিয়া খাচ্ছিলেন, এভাবেই কষ্টতে দিন পাস করি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বর্ষণে টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি। তবে 2-1 দিনের মধ্যেই কমতে শুরু করবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। এদিকে মুন্সিগঞ্জের 200 বছরের প্রাচীন দিঘিরপাড় বাজারে এখন চলছে ভাঙন আতঙ্ক। গেল কয়েকদিনের 3 দফা ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে বাজারের অন্তত 10টি দোকান। পদ্মা নদীতে পানি বৃদ্ধিতে 5 নম্বর ঘাট ভেঙে যাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচলে লাগছে দ্বিগুণ সময়। লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজশাহীতে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল 9টার দিকে জেলার পবা উপজেলার বামুনশিকর এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া গেছে, যাতে লেখা রয়েছে, ঋণের চাপ সইতে না পেরেই সবাইকে হত্যা করেছেন মনিরুল, পরে নিজেই ফাঁস নেন। সহকর্মী কাজী শাহিদের তথ্য এবং ছবিতে জানাচ্ছেন আপন অপু। এক কক্ষে শোয়ানো স্ত্রী কন্যার মরদেহ, অপর কক্ষে বিছানায় পড়ে আছে ছেলের মরদেহ, আর মনিরুলের মরদেহ ঝুলছে সিলিং ফ্যানের সঙ্গে। পাশেই পড়ে আছে একটি ছোট্ট চিরকুট, লেখা রয়েছে, ঋণের চাপ থেকে মুক্তি পেতে স্ত্রী ও ছেলে মেয়েকে হত্যা করেছেন মনিরুল, পরে নিজেই ফাঁস নেন। ঘটনা রাজশাহীর পবা উপজেলার বামুনশিকর এলাকার। স্থানীয়রা জানান, মাদকাসক্তি ও জুয়ায় ডুবে ঋণের বোঝা বাড়ে মনিরুলের। অনেকদিন থেকেই চলছেন মানুষের থেকে ধার দেনা করে। এক পর্যায়ে স্ত্রী সন্তানকে দুবেলা খাবার খাওয়ানোরও সামর্থ্য হারান। সম্প্রতি জমি বিক্রি করে ঋণ কিছুটা শোধ করলেও কাটেনি আর্থিক সংকট। জমি বিক্রি করে ঋণটা শোধ করে দিই, খুব সঞ্চয় চলছিল। চলার পরে তারপরে উনি মাঝে মাঝে বলে যে, ভাই আমি ঋণগ্রস্ত আছি, ঋণগ্রস্ত। 2 দিন আগে আমাকে বললো যে, ভাই আমার বাসায় চাল নাই, আমার কিছু টাকা দিলে ভালো হতো না। আমি চলো তোমাকে 1 বস্তা চাল কিনে দিতে বলছে, না ভাই টাকা দেন। 2000 টাকা নিয়ে উনি চাল কিনলো, হাট বাজার করলো আমার সামনে। এলাকাতে হয়তো কিছু ধার দেনা আছে, ও সুজার ছেলে, কারোর সাথে গন্ডগোল ফ্যাসাদ নাই। আমরা ধারণা করছি কিস্তি বা ঋণের জন্য মারা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে মিনারুলের মা নাতনি মিথিলাকে ডাকতে আসেন। সারা শব্দ না পেয়ে দরজা ধাক্কা দিলে দেখতে পান মর্মান্তিক দৃশ্য। ওভার ডাকাডাকি করে সারা শব্দ না পাওয়া পরে উনি ঘরের চাতাল দিয়ে উঠে যে দেখছে যে এক ঘরে ওনার স্ত্রী আর 1.5 বছরের মেয়েটা মরে আছে। তারপর আরেক ঘরে এসে দেখছে যে আর ওই নাতিটা, যেটা 1 বছর মিনারুলের ছেলে, উনি গলাতে গামছা পেছনে আছে, উনি মরে আছে। আর উনি নিজে ওই আপনার ইয়ার সাথে যে ঘরে যে আছে তীর, যেটা আমরা বলি, ওনার সাথে ওই ফ্যানের পাশে গলার দড়ি দিয়ে ঝুলে আছে। পুলিশের ধারণা, মিনারুল স্ত্রীকে ওড়না দিয়ে ও মেয়েকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে, পরে ছেলেকে শ্বাসরোধ করে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন। চলছে তদন্ত। প্রাথমিকভাবে এটা আত্মহত্যা মনে হচ্ছে, বাট আমরা আরো ওনার পোস্টমর্টেম বা অন্যান্য ইনভেস্টিগেশনগুলো করলে আমরা শিওর হতে পারবো এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। আর জুয়ার বিষয়গুলো এখনো আমরা নিশ্চিত না, কারণ সেটা হয়তো ওনার যদি কোনো ওরকম থাকে, অভ্যাস থাকে, সেটা আমরা জানি না। যে সিরকুটটা আছে, আমি ওনার আত্মীয়স্বজন বা যারা আছে তাদের কাছে আমি শুনলাম, তারাও বললো যে সিরকুটের লেখাটা ওনারই। এদিকে এই ঘটনায় এলাকায় একই সঙ্গে চাঞ্চল্য ও শোক বিরাজ করছে। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।